রাইসা, ওয়েলকাম ওয়ান্স এগেইন। ওকে রাইসা, ইফ ইউ আর রেডি। অনেকে কিন্তু তোমাকে শোনো, তোমাকে একজন অলরেডি কমেন্ট করছে যে লায়লাকে আপনার কোন দিক দিয়ে ভদ্র মনে হয়? অ্যাকচুয়ালি ওনার কথাবার্তা অনেক ভালো, সে খুবই কি বলো ওয়েল এডুকেটেড অ্যাকচুয়ালি, সে মানে এটা নিয়ে কোনো ডাউট নাই। আর আমরা সবাই জানি উনি কেমন ফ্যামিলি থেকে বিলং করে। আমি পার্সোনালি ওনাকে যতটুকু চিনি ওই জায়গা থেকে আমি বলতেছি আর কি যে ভালো, মানে এখন তো ভাই ভালোবাসা বা হয়তো বা সে তার জায়গা থেকে তাকে ওইরকম ভাবে পছন্দ করছে বলেই সে এতটা মানে ভুল স্টেপ নিছে। বাট এটাই, আর কিছু না। মানুষ ভুল করতেই পারে। It's okay. ভালো লাগার জায়গাটা ওইটাই, সে খুবই মানে খুবই ডিসেন্ট একটা মানুষ, সে খুব সুন্দর কথা বলতে পারে। আর তার এডুকেশন লেভেল অনেক ভালো। এই তো, এগুলাই। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পারতেছি, কিন্তু আমি আমার ক্যামেরা আপনাকে দেখতে পারতেছি না, আমি আরেকটা ফোনে আপনাকে দেখতেছি। ক্যান ইউ সি দ্যাট? Seriously? আমি তো ইয়েস, সিরিয়াসলি, ইয়েস, সিরিয়াসলি। ওকে, কুল। আমরা এসে রাইসার একটু কথা বলি। রাইসা, তোমাকে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে এবং তুমি মেকআপ করো না। এই যুগে এসে তুমি একজন মেকআপ আর্টিস্ট, বাট তুমি নিজে মেকআপ করো না, এটা আসলে আমি কিভাবে? নিজেকে মেকআপ আর্টিস্ট বলি না ভাইয়া, বিকজ আমি মেকআপ নিয়ে এখনো কাজ করি না। আমি কাজ করছি, আমি মেকআপ নিয়ে অনেকদিন নাড়াচাড়া করছি, অনেক ঘাটাঘাটি করছি, অনেকগুলো কোর্সেস করছি। ইভেন আমি স্কিন কেয়ার উপরে ডিপ্লোমা করে আসছি। এই স্কিন কেয়ার উপরে যখন আমি কাজ করা শুরু করছি, তখন আর আমার মেকআপের ফ্যাসিনেশনটা কমে গেছে আস্তে আস্তে। ওইটা থেকে হয়তো আমার মেকআপের দিকে ঝোঁকটা কমে গেছে। আচ্ছা, তোমার স্কিন খুব সুন্দর, তোমার স্কিন কেয়ার রুটিন বলো। আমরা একটু পরে আসবো তোমার সিক্রেট এখন বলবো না, যখন স্টুডিও দিব তখন বলে দিব, তখন আপনাকে দিয়েই বলবো। আচ্ছা, ওকে। অনেস্টলি আমি যেখানে এখানে আজকে আমরা যে, আচ্ছা আমরা না তানিয়া জাফর, তানিয়া আমরা কমেন্ট গুলো নিব, কিন্তু আপনাদের কি মনে হয় যে ওনাদের নিয়ে ডিসকাস করলে তাদের আরো ভাইরাল করছেন? প্লিজ ওকে, ইগনোর। কোনো দরকার নাই, আমার মনে হয় ওনাদের নিয়ে কথা না বলাটাই আমাদের জন্য আমরা ভালো। তানিয়াকে নিয়ে কথা বলি। ওকে, তানিয়া জাফর, কি খবর তানিয়া? তানিয়া বলছে ইগনোর করতে। রাইসা, ওদেরকে ইগনোর করো। ওকে, আমরা বাট রাইসা একটা কথা বলছে যে, রাইসা বলো তুমি কি বলছো, আমি লিখছি কিন্তু অলরেডি এখানে। আমার একটু বলো বলো, প্লিজ প্লিজ বলো। আমাদের কিন্তু আজকে আসার কথা ছিল না লাইভে। আমি একটু বলি, আমাকে ভাইয়া বলতেছিল যে আজকে আসার দরকার নেই, আমরা 2-1 দিনের পরে আসি। মানে আমার পেজটা চলে গেছিল, রেস্ট্রিক্টেড ছিল আমার পেজ 1 মাস। পেজের নাম আরেকটু বলে দাও। রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড। রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড আমার পেজের নাম, কিন্তু রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড। আমার ইভেন্ট পেজের নাম হচ্ছে রাইসাস সিগনেচার ইভেন্ট। তো এই দুইটা পেজ আপাতত আমার রান হচ্ছে। আর সাত্তা ইসলাম রাইসা আমরা যেখান থেকে আসছি, এটা আমার পার্সোনাল একটা প্রোফাইল। এটা শুধু ভাইয়ার জন্য আমার এই কাজটা করতে হয়েছে, কেননা তার ভাইয়া তোমার ভুল ধারণা শেষ করি। তুমি কিন্তু তোমার পেজ থেকে আসো, প্রোফাইল থেকে ঢুকছো, বাট সবাই দেখতেছে কিন্তু পেজ থেকে তোমাকে। পেজ থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মানে সেখানে শান্তা ইসলাম রাইসাটা দেখাচ্ছে, আমি দেখতেছি বিদ্যাসারি শান্তা ইসলাম রাইসা। আমার নাম শান্তা ইসলাম রাইসা। রাইসাটা বিজনেসের জায়গাতে, রাইসার মিনিংসটা যখন আপনারা বের করবেন তখন বুঝবেন যে আমি কেন রাইসা দিয়ে বিজনেসটা স্টার্ট করছি। মিনিংসটা আমি বলবো না। আর মঞ্জু ভাইয়ের ব্যাপারটা যেটা, না আমি বলতেছি, মঞ্জু ভাইয়ের ব্যাপারটা যেটা, আমাদের শোটা অনেক আগে করার কথা ছিল, আর আমাদের কিন্তু স্টুডিওতেও শোটা করার কথা ছিল। ভাইয়া ইন্দোনেশিয়া ঘোরাঘুরি নিয়ে এত ব্যস্ত ইন্দোনেশিয়া ঘোরাঘুরি নিয়ে, আমি জানি না ইন্দোনেশিয়া সে কি এত ভালো লাগতেছে তার থেকে। আর আমার অনেক জিনিস আয়না দিতে হবে ভাইয়া আপনাকে। হ্যাঁ, ইন্দোনেশিয়া প্রোডাক্ট অনেক ভালো, অনেক ভালো। আমি নিজে ওইখানকার অনেক জিনিসপত্র এখনো আমার কাছে আছে, আমি অনেকদিন আগে গেছি, তাও অনেক কিছু এখনো আমার কাছে। খুব সুন্দর নিয়ে কাজ করতেছো অলরেডি, ইন্দোনেশিয়াতে মনে হয় হিজাব নিয়ে কাজ করবা তো? ইয়েস, আমি ইন্দোনেশিয়া থেকে হিজাব নিয়ে অলরেডি না কাজ স্টার্ট করতেছি, শুরু করতেছি, মানে এখনো শুরু হয় নাই। আমরা ইনশাআল্লাহ ফটো সেশন হবে আমাদের, তারপর আমরা ওইরকম ভাবে প্রমোট করবো ব্যাপারটাকে ইনশাআল্লাহ। আপনাদের সবাই দোয়া থাকলে আশা করি যে আবার আম্মু উমরায় যাওয়ার আগে আগে আম্মুকে একটা গুড নিউজ এটা দিলাম যে আম্মু আমি
ফাইনালি আমি আবায়া এন্ড হিজাব নিয়ে কাজ করতেছি। কংগ্রাচুলেশনস এন্ড গুড অফকোর্স লাক। মডার্ন অ্যাটায়ার আমরা কিন্তু স্টাইলিস্ট ভাবেও কভার করতে পারি নিজেকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় মানে নিজেকে খোলামেলা রেখাই স্টাইলিস্ট মানে দেখানো এরকম না। আমার কাছে মনে হয় নিজেকে সুন্দর করে কাভার করে সুন্দর পরিপাটি করেও অনেক স্টাইলিস্ট দেখানো যায়। এটাই হচ্ছে কথা আসলে। ওকে, রাইসা তোমার একটা ইভেন্ট আছে, আমরা ইভেন্টটা একটু বিজ্ঞাপন বিরতি আর কি, এটা আমরা ওদেরকে বলে দিই সবাইকে। ব্র্যান্ড শোকেস লাইফস্টাইল এক্সিবিশন যেটা তোমার হচ্ছে সামনে 24-25-26 সেপ্টেম্বরে চিটাগং এ, রাইট? একটু ডিটেইলস যদি বলো একটু আমাদেরকে। আমাদের চিটাগং এ সেপ্টেম্বর 24-25-26 তারিখ একটা এক্সিবিশন আছে, সেটা হচ্ছে আইসিসি কনভেনশন হলে বৃহস্পতি শুক্র শনিবার, যেখানে মঞ্জু ভাই ইনভাইটেড, অবশ্যই মঞ্জু ভাই আসতেছে, এরকম মঞ্জু ভাইয়ের মধ্যে আরো অনেক মানুষজন আছে যারা আসতেছে। ঢাকা থেকে অনেক ব্র্যান্ড থাকবে, যেহেতু এটা আমার লাইফস্টাইল এক্সিবিশন। সো আমরা ফুড অ্যান্ড লাইফস্টাইল, হ্যাঁ বোথ, মানে আমাদের ফুড একটা কর্নার থাকবে আর আমাদের লাইফস্টাইল ব্র্যান্ডটাও থাকতেছে। লাইফস্টাইল ব্র্যান্ডে আমরা হাই এন্ড ব্র্যান্ড থাকবে, তারপর ঢাকা থেকে অনেক নোন ব্র্যান্ড থাকবে, নতুন যারা উদ্যোক্তা আছে তাদের জন্য একটা ফ্যাসিলিটি আছে। আমাদের হচ্ছে মিডিয়া কভারেজ থাকবে, আমাদের হচ্ছে লাইভ প্রমোটাররা লাইভ করবে আপনাদের প্রোডাক্টের, মানে এই তো একটা সুন্দর লাইফস্টাইল এক্সিবিশন যেমন হয়। আমার চিটাগং এ চিন্তা ভাবনা হচ্ছে ঢাকার ভাইবটাই আমি চিটাগং এ দেওয়ার চেষ্টা করব। আমি চিটাগং এ এক্সিবিশন করে এসেছি অনেকগুলো, ইভেন আমি ঢাকা এন্ড কক্সবাজারও এক্সিবিশন করেছি। আর আমি চাচ্ছি যে ঢাকার ঝাঁজ যেটা, সেটা আপনার চিটাগং, কক্সবাজার এন্ড যদি আল্লাহ চায় বাকি আদার্স ডিস্ট্রিক্টস আমি যদি যেতে পারি, আমি ওই ঝাঁজটা ঢাকাটা অবশ্যই নিয়ে যাব। অনেক উদ্যোক্তারা আছে যারা ঢাকায় এসে করতে পারে না, অনেক চিটাগং এর উদ্যোক্তারা আছে, কক্সবাজারের আছে, হ্যাঁ, যারা ঢাকায় এসে করতে পারে না, ইচ্ছা অনেক। আর এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি নিজেকে প্রমোট করার এক্সিবিশনটা। হ্যাঁ, অনেকগুলা যখন আমরা লাইভ প্রমোটার একটা দুইটা দিয়ে করি না, যখন আমরা লাইভ প্রেজেন্টার ও লাইভ প্রমোটার যেটাই বলি না কেন তাদেরকে, তারা যখন আপনাদের পেজটাকে সবাই সামনে নিয়ে আসে, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। এখনকার টাইমে একটা ব্র্যান্ড প্রমোটারকে যদি আপনি হায়ার করেন শুধুমাত্র আপনার পেজের জন্য, তখন আমাদের সময় যেটা আমরা যখন, ভাই আমি আমার স্টোরিটা বলি, আমি যখন স্টার্ট করছি তখন এক একজন প্রেজেন্টারকে আমার 40-30 হাজার টাকা দিয়ে আমার আমার ব্র্যান্ডটাকে প্রমোট করতে হয়েছে। এক্সিবিশনটা তখন কিন্তু জি ভাইয়া বড়লোক সব টাকা দিয়ে দিচ্ছ বিজনেস করার জন্য? না না না, আমি বড়লোকস না, তখন আমার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য যেটা করা দরকার ছিল আমি তখন এটা করেছি। ওকে, সেটা আমার জায়গায় যে কোনো উদ্যোক্তা, যে কোনো এন্টারপ্রেনার আসুক না কেন, সে সেম কাজটাই করে। কাজ হয় না হয় সেটা পরের বিষয়, বাট আমি অনেক ইনফ্লুয়েন্সার এন্ড অনেক লাইভ প্রেজেন্টার যারা আছে তাদের সাথে আমি কাজ করেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় ভাই নিজের জায়গাটা নিজে ক্রিয়েট করাটা খুব দরকার। অবশ্যই তাদের তো হেল্প লাগবে, তাদের হেল্প ছাড়া অ্যাকচুয়ালি তাদের নিজস্ব একটা ফ্রেম বেজ আছে। তো আমার কাছে এক্সিবিশনটা এই জন্য ভালো লাগে, আপনি যদি একটা 3 দিনের আর 2 দিনের একটা এক্সিবিশনে যান, আপনি অনেকগুলা প্রমোটারকে পাচ্ছেন আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। প্রথমত ব্র্যান্ডিং এর ব্যাপারটা, সেকেন্ড সেল, আর থার্ড হচ্ছে আপনি অথেন্টিক বায়ার্স পাচ্ছেন। সো বিজনেসটা খুব সুন্দর গ্রো করে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি কিন্তু একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনার হিসেবে বা একটা ব্র্যান্ডের ওনার হিসেবেই কিন্তু হয়ে আজকে আমি এখানে মানে একজন হ্যাঁ, এটা বলাটাও লজ্জার বিষয়, যে আমার লজ্জা লাগে আমার কাছে যে আমি এখন ওই জায়গায় যেতে পারিনি, বাট হ্যাঁ আমি এখন নিজে ফেয়ার অর্গানাইজ করি। আমি নিজের জায়গা থেকে এই জায়গায় খুব অল্প সময় শর্ট টাইমে আসতে পারছি। তো আমি চিন্তা করি একটা স্টল ওনার হিসেবে, যে একটা স্টল ওনারের কি কি ফ্যাসিলিটি হলে একটা এক্সিবিশন আসলে তার জন্য মানে সুবিধা হয়, এটাই। সে বিজনেসটা কিভাবে ঠিকমতো করতে পারবে, রাইট? করতে পারে, রাইট। তোমার 24-25-26 এই 3 দিনের সেপ্টেম্বর 3 দিনের ফেয়ার। তো 3 দিনের ফেয়ার চিটাগাং এর কোথায় হচ্ছে বললা? আইসিসি কনভেনশন হল, কাজীর দেউরিতে। স্টল কতগুলো থাকবে? 80। তো কিভাবে সবাই স্টল নেবে? স্টল নেওয়ার জন্য তো অবশ্যই আমার পেজে নক করতে হবে। আমার পেজে নক করলে আমরা ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি তাদেরকে।
আমাদের কিছু রুলস অ্যান্ড রেজলিউশন থাকবে, কিছু টার্মস কন্ডিশন থাকে, এগুলো তারা দেখবে। তাদের যদি মনে হয় এভাবে তারা আসতে চায়, আসতে পারে। নতুন উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা যারাই হোক, অলরেডি স্টলার 50% বুকড ভাইয়া। ও আলহামদুলিল্লাহ। আমার তো মানে প্রমোশনই ছিল না, তারপরেও আলহামদুলিল্লাহ সবার একটা ভালোবাসার জায়গা থেকে আসলে এটা হওয়া। আর তাদের সবচেয়ে বড় কথা, আমি কালকে যখন আমার পেজটা আসছে, পরশুদিন, হ্যাঁ কালকে যখন আসছে, আমি তখন বলতেছিলাম একটা কথা পরশুদিন, যে দেখেন যে স্টলাররা ছিল তারা কিন্তু চাইলে পারতো, আমার যখন পেজ রেস্ট্রিক্টেড হওয়া, তারা কিন্তু চাইলে পারতো বলতে যে এই রাইসা আপু আমি পারতেছি না, আপনার তো পেজই নাই, আপনি কিভাবে এক্সিবিশন রান করবেন, তাই না? বলতে পারতো। বাট বিশ্বাস করেন, প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টলার আমাকে বলছে আপু ইটস ওকে, আমরা আছি, আমি জানি আপনি পারবেন। তো এই যে একটা বিশ্বাসের জায়গা, আর আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি আমি জিনিসটা এই টাইমে নিয়ে আসাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ওকে, থ্যাংক ইউ। এখন আমি একটু জিজ্ঞেস করতে চাই, বিকজ তোমাকে নিয়ে অনেকে কথা বলতেছে অলরেডি। হ্যাঁ, তুমি বলছো লায়লা ভদ্র শিক্ষিত একটা মেয়ে, কিন্তু পরেরটা আমি বলছি যে মামুনের মতো ছেলেদের জন্য লায়লা মোহনা টাইপের মেয়েগুলা, এইটা নিয়ে তুমি বলো কি, তুমি এটা কেন বলছো? তোমাকে অনেকে বলছে এরকম হয়ে যায় যে এই, তোমাকে কমেন্ট করছে যে আপনি মনে হয় লায়লার মতোই, এই জন্য আপনি লায়লাকে ভদ্র বলেন। লায়লা কোন দিকে ভদ্র, আপনাকে কে কইছে? এখন দেখেন, হুম, আপনি লায়লাকে পার্সোনালি কতটুকু চিনেন আমি জানি না, আমি লায়লাপুকে পার্সোনালি ওরকম চিনি না। সে আমার সম্মানের জায়গা থেকে, আমি সে না, আমার কাছে মামুনও সম্মানের জায়গায়, লায়লাও সম্মানের এগুলো জায়গায়, তো ওরা ফাজলামি। অনেক সম্মান মতো দিন। যখন কাজ করেন সম্মান দেখাচ্ছে, তার মানে তো তুমি যদি ওয়ে 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 রেসপেক্ট মি, আই ডোন্ট লাইক ইট। তার মানে তুমি সবাই মানে যদি সম্মান কেন করো, না, তারা ওরা অসম্মানের একটা কাজ মানুষ, করে। তো এটা তো গরু ছাগল না ভাই। আচ্ছা, ওকে। এদের নিজস্ব শিক্ষা জায়গা আর নিজস্ব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে হুম, তারা এসে এই কাজটা করতে পারতেছে। তো হুম, এই যে আমরা যে জাজমেন্টাল হয়ে যাচ্ছি না নিজের জায়গা থেকে, আপনি লায়লার মতো বলে আপনি লায়লাকে ভালো বলতেছেন। লায়লাকে আমি ভালো খারাপ দুইটার একটাও বলি না, আমি বলছি উনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি বলছি উনার যেই ওনার যেই হচ্ছে কি বলে এডুকেশন লেভেল, আমি আপনাকে এগুলা বুঝাইছি। উনার ওয়ে অফ টকিং, আপনি আমি কিচ্ছু না, যে আপনি কমেন্টটা করছেন আপনি উনার ধারে কাছেও নাই কথা বলার জায়গা থেকে। পার্সোনালি আমি উনাকে যতটুক সময় দেখছি, আমরা দাঁড়াও, এতটুকু একটু একটু গুছায় পজ কথা দাও। বলতে পারবো শোনো না, না গাইস, একটু যেভাবে সে পজ দাও, পারে। একটু পজ দাও, বিকজ তোমাকে আরেকজন কমেন্ট করছে, দিবারাত্রি। সে কমেন্ট করছে দয়া করে ব্র্যান্ড প্রমোট করতে বর্ষাকে নিবেন না, ও যে অশিক্ষিত, ওর কথাবার্তাতে বোঝা যায়। বর্ষাকে? বর্ষাকে? বর্ষা, বর্ষা আছে না, বর্ষা, মুন্না খান। ও আচ্ছা, ওকে। দেখো, আচ্ছা, আমি ওদের নিয়ে আপনারা কথা না বলছি না। ভাইরাল টপিকস গুলাকেই পছন্দ করেন, হ্যাঁ, আমরা এইটা কি টাইম। করব বলেন? হুম, হুম, হুম। আমরা কি করব? আমাদের তো কিছু করার নেই, আমার মঞ্জু ভাইয়ের আমাদের কিছু করার নাই। আমাদের কি করতে হবে, আপনারা যেটা পছন্দ করেন আপনাদেরকে সেটাই দিতে হবে। এখন আপনারা বর্ষাকে নিয়ে আসেন কোত্থেকে ভাই? এখানে আমি বসা, মঞ্জু ভাই বসা, রাইট, ইয়া, এখানে তারাই আমাদের কমেন্ট নিয়ে কথা করতেছে। হবে। রাইট। এখানে কোত্থেকে লায়লা চলে আসে, কোত্থেকে মামুন চলে আসছে, কোত্থেকে আবার ওই যে কি বর্ষা চলে আসছে, আই ডোন্ট নো। এখানে আমার ব্র্যান্ডের কথা চলতেছে, এখানে মঞ্জু ভাইয়ের ইন্দোনেশিয়া ঘোরা নিয়ে জিজ্ঞেস করেন। ভাইয়া ইন্দোনেশিয়া কি কি ঘুরে পায় দেখতেছেন? ভাই আপনি হাগু কফি খাইছেন? এগুলো জিজ্ঞেস করেন। আচ্ছা, তোমাকে আরেকটা কমেন্ট করছে একজন, ভাইয়া লাইলা শিক্ষিত হলেও আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ, না হলে সে কিভাবে মামুনের জন্য পাগল হয় আর প্রকাশ্যে মামুনকে নিয়ে এসব বলে বেড়ায়। লাইলা হচ্ছে ভদ্র পাগল, মামুন কি তার লেভেলের ছিল? লাইলারও ট্রিটমেন্টের দরকার, মামুনের কথা তো বলার কিছু নাই, ছাত্রী একটা। যেটা আমি তখন তোমাকে বলতেছিলাম যে তুমি বলো তুমি সবাইকে সম্মান করো। দেখো, মানুষকে তুমি সম্মান তখনই করবে যখন সে সম্মানজনক কাজ করে। যেই ছেলে এই, মানে এই ফাত্রা মামুন না, ও মেয়েদেরকে বিয়ে করে আবার ওর গায়ে হাত তুলতেছে, আবার ওদের টাকায় নাকি চলাফেরাও করে। কেস কিন্তু সেম, লাইলারটা যেরকম মোহনারটা সেম। 2 মাস বিয়ে করে 3 মাসের মাথায় গায়ে হাত তুলে, 4 মাসের মাথায় পুলিশের আয়সা ধরে। এগুলো দেখো, এটাই হইতেছে। সো ইজ দিস হোয়াট উই আর লুকিং ফর তোমার সোশ্যাল মিডিয়াতে বা দেখতে চাও? এগুলো তো এটা কি, মানে ধরো আমাদের যারা এখনকার ছেলেপেলেরা বা যারা বাচ্চারা যখন বড় হবে, যখন এগুলো দেখবে, ওরা কি ভাববে?
বা আমরা শুধু আমাদের বাচ্চারা কি ভাববে? আমাদের বাচ্চাদের তো আমাদের থেকে শেখার কথা না, নাকি লায়লা মামুন ফেসবুক থেকে শেখার কথা? এখন ভালো জিনিস তো মানুষজন দেখে কম, তাই না? ভালো জিনিস তো দেখে না, এই যে এইসব ফালতু যে ঝগড়াঝাটি করতেছে, ফাইজলামি করতেছে, এগুলোই দেখতেছে, রাইট? তো এখন এখন তুমি যখন আবার যখন দেখো তোমার মতো একটা সোবার মানুষ যখন বলে এই কথাটা যে মামুনকে আমি সম্মান করি, আই এম রিয়েলি সরি, আই এম জাস্ট প্রোটেস্টিং, আমি প্রোটেস্ট করলাম তোমার এই কথার, ঠিক আছে? যে আমি তুমি বলি এটা আমার সম্মান জায়গা থেকে সবাইকে অ্যাজ এ দেওয়ার দরকার হিউম্যান না আমি ভাই। তাকে আমি নট অনলি মামুন, আমি নট অনলি মামুন, আপনি স্পেসিফিকলি ভাইয়া মামুনের কথা বললেন না, নট অনলি মামুন, আমি যে কোনো মানুষকে সম্মান করি। আমি কখনো আমাকে যদি কেউ অসভ্যর মতো একটা গালিও দেয়, আমি ওইখান থেকে ইনস্ট্যান্ট চিন্তা না করে তাকে গালির উত্তর দেই না। সেটা আমি আগে তুমি ওকে চিন্তা দিছিলা, করি। ওকে ওকে অ্যান্সার দিছিলা? কাকে? ওই যে চিরঙ্গে তোমার পার্টনার ছিল যে। ভাইয়া প্লিজ, আপনি এখন আরেক টপিকে চল, এই জন্য ভাই বাট আপনি ভাইরাল, বুঝছেন? বাট আমি এই জন্যই সেটে বসার আগে বাট চিন্তা করে থাকবেন বাট তুমি এই যে রিমোটটা দিও। না, সি আই আমি হার্ড, গালি ও না, ওকে আমি কোনোদিন আপনি থেকে তুমি বলি নাই, ইটস ট্রু। বাট তুমি তো থ্রেড দিছো নাকি এটা এসে হার্টস লাইভে? ট্রু ভাই। আমি কখনোই ওকে আপনি থেকে তুমিতে যাই নাই। নাম বলো, কার চার কথা বলতেছো? যার কথা ইচ্ছা, আপনি যার কথা আমাকে বলছেন আমি তার কথা আপনাকে বলছি। আমি গালি সবাইকে দিছো বলে দিই কিনা কার কথা কাউকে? বলতেছো না। আমার লাইফে অনেক কিছু আছে, সো এগুলা এগুলা বিষয় না, এগুলা ব্যাপার না। ইটস ওকে। এই না নোংরামি জিনিসপত্র। মানুষজন দেখো, ওরা যেসব যারা কমেন্ট করতেছে, বিকজ জি, মানে আমি আমরা কিন্তু একটা কথা, কমেন্ট গুলি পড়তেছি না বিকজ অফ দা। অনেক কমেন্ট করছে কিন্তু, অনেক তাই কমেন্ট, আমি প্রচুর আপনার কমেন্ট। আইডিতে ঢুকি, সেটা বেটার, সেটা হ্যাঁ বেটার। প্রচুর কমেন্ট কিন্তু এখানে। আমি আপনার আইডিতে ঢুকলি তাহলে আমি আপনার হ্যাঁ কমেন্ট গুলি প্রচুর দেখতে কমেন্ট পারবো, এখানে। এন্ড আই থিংক সো আমি আপনার ওগুলো রিপ্লাইও করতে পারবো। হ্যাঁ আপনি এখানে কিন্তু বলেন প্রচুর। ভাইয়া, আপনার ওকে যেটা ওকে, যেটা। হ্যাঁ, না এখন আমি এইটাই, তুমি রেসপেক্ট করো, কোনো প্রবলেম নাই, রেসপেক্ট তো ঠিক আছে, কিন্তু তুমি যাকে তাকে যে সম্মানের মতো কোনো কাজ করতেছে না, মানুষের মতো কাজ করে না, তাকে তুমি রেসপেক্ট দাও মানে সে মাথায় উঠে বসে থাকবে, সে আরো না ভাববে কি আমি তো ফালতু তাকে কথা। ভাই, আমি আমি আমার রেসপেক্টে সে কি ভালো হয়ে যাবে? আমাকে বলেন, আমার অসম্মানে কি সে সে মানে নিজেকে লজ্জা লজ্জা পাবে বা এরকম কিছু কি হবে? এটা বলেন না আমাকে একটু। ধরেন দ্যাটস আমি মাই। তাকে সম্মান করলাম বা আমি তাকে অসম্মানই করলাম, আমার সম্মান অসম্মানে তার কি যায় আসবে এই যা আইডিটাতে ঢুকে? অবশ্যই যায় আসবে, তুমি অসম্মান করলে তো অবশ্যই যায় আসবে। হাজার হাজার দেখো, মানুষ অসম্মান করছে। না 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 যখন না সে না, লায়লাকে যখন সে লায়লাকে মারছে, লায়লাকে হ্যাঁ, গাড়িতে মাইরা রাস্তার উপরে ফেলে রাখছে, হুম, হাজার হাজার মানুষ অসম্মান করছে। তারপরে হুম। কি হয়েছে? এন্ড অফ দ্য ডে তারা নিজেরা নিজেরা আবার এক হয়ে গেছে। তো সি আমার মাই, আপনার সম্মান অসম্মানে কি যায় আসে? অবশ্যই যায় আসে, আমি সেটাই তোমাকে বলতেছি। মাই পয়েন্ট ইজ, আমার জায়গা থেকে যদি আমি ওকে, যেটা তুমি বলছো রেসপেক্ট, ওকে যদি আমি রেসপেক্ট দিই, ও কি ভাববে, আরে মঞ্জু আমি তোমাকে রেসপেক্ট দিচ্ছি, বিন্দাস ভাই, আমি এগুলো করবো, তাই উনি আমাকে শুনতে ডাকবে। কথা বুঝো, আমি কিন্তু কনসিয়াসলি কিন্তু ওকে আমি শোতে আনি নাই কখনো। লায়লা কোয়েন্স অনেক পরে যখন মানুষজন বলছে ভাই একটু আনি না প্লিজ, একটু ধরেন, একটু জিজ্ঞেস করেন কেন এরকম করতেছে। এখন আমার জায়গা থেকে আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড, আমাকে কারণ কেন ভাই আনছেন? আমাকে কেন আনছেন বল? তুমি তো ভাই অনেক সোবার, অনেক ভালো একটা মানুষ, তুমি সবাইকে সম্মান করো, আইয়ে বেঠিয়ে, এই জন্য তোমাকে বলছি আসো। কি বুঝিনি। ও তুমি কমেন্ট করছো না, না বলুন তুমি সবাইকে সম্মান করো, বুঝো নাই? তো আইয়ে বেঠিয়ে। No, ওকে সো আমার কথা লিসেন। হচ্ছে আমি সবসময় একটা জিনিস জানি যে আমার একটা টিচার ছিল, টিচারটার নাম হচ্ছে বলো। সোহেল স্যার। তো হুম, স্যার আমাকে বলছে যে কোন একটা কারণ, আমি কিন্তু কখনো মাইর খাইনি স্কুলে ভাইয়া, জানেন? আমি স্কুলে বা আমি আমি হ্যাঁ কখনো আমিও মাইর খাই না, আমি ফার্স্ট বয় ছিলাম। আমি ফার্স্ট বয়, আমি ফার্স্ট গার্ল ছিলাম না, হ্যাঁ, বাট তারপরেও আমি আমার কিছু বিহেভ ছিল, যেমন মনে করেন আমাকে আমার টিচারটা বলতো তোমাকে ও যতই বেয়াদবের মতো যাই বলুক না কেন, মানে থাকে না বাচ্চারা মারামারি করে, আমি কখনো মারামারি করি নাই। হুম, যাই বলুক না কেন তুমি কখনো আহ ওই জিনিসটার উত্তর ওইভাবে দিতে যাবা না। তখন তোমার মধ্যে আর ওর মধ্যে কোনো রকম তফাৎ থাকবে না, তোমাকে ও গালি দিচ্ছে তুমি ওকে গালি দিও না। তুমি তো এই আমি না কমেন্টটা ওই পড়ো জিনিসটা প্লিজ, মাথায় কেন জানি আমাকে একটা ক্লিক কমেন্ট করছে। করছে, এই কমেন্টটা পড়ো প্লিজ। বাজে কমেন্ট। না না না, খুব সুন্দর কমেন্ট তোমাকে লিখছে, দিবারাত্রি, পড়ো কমেন্টটা, এই আপু পড়ো। কি নিজেকে ফেরেস্তা বুঝাচ্ছে সমাজে যেটা? হ্যাঁ হ্যাঁ বলো, পড়ো পড়ো প্লিজ প্লিজ, খুব সুন্দর কমেন্ট করছে, পড়ো পড়ো। ভাই না, আমি আগে এতটুকু উত্তর দেই। হুম, ভাই আমি ফেরেস্তাও না, আর বিশ্বাস করেন আমি খুব ভালো মানুষও না। আমি আমি একদম এটা লাইভে বলতেছি, আমি আমার পেজের লাইভেও আমি সবসময় বলি ভাই আমি কোনো ভালো মানুষ না।
আমার যখন মাথা নষ্ট হয় আমি অন্য লেভেলের খারাপ। আমাকে কখনো কেউ পিছন থেকে এসে মানে অ্যাট্রাক্ট করে আর বা কোনো কিছু যদি এরকম হয় যেটা আমাকে হিট করার জন্য ট্রাই করা বা আমাকে নিয়ে কোনো রকম ছলা কৌশল কিছু থাকে না মানুষজন করে, ওগুলা যদি কেউ করে আর ওটা যদি আমি ধরতে পারি তখন কিন্তু আমি খুব ডেঞ্জারাস হয়ে যাই। আপনি আপনি প্রথমত ফেরেস্তা, সেটা অনেক উপরে চলে গেছেন, এখানে যায়নি না। আমি ফেরেস্তা না, আমি ফেরেস্তা কেন, কেউ ফেরেস্তা না। আর ফেরেস্তা তো অনেক দূরের বিষয়, কেউ ভালো মানুষ না, সবাই খারাপ। কমেন্ট আপনি করতেছেন, আমাকে আপনি দেখতেছেন, আমি আপনাকে দাওয়াত করে আনি নাই, আমার ইচ্ছা আমি সোশ্যাল মিডিয়ায় চলে আসছি। এবার আসেন সমাজে যেটা আহ নর্দমা, সেটা নর্দমা, তাদেরকে নর্দমা বলতে হবে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। Right. আপনি নেন, আপনি নেন আপু, আপু আর ভাইয়া, আপনি নেন আইনগত ব্যবস্থা। আমি আপনাকে 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 রাইটস দিছে তো, সরকার রাইটস দিছে, আপনার সমাজ ব্যবস্থা সবকিছু আপনাকে রাইটস দিছে, আপনি ব্যবস্থা নেন তাদের উপরে, কি হবে? আমি একটা কয়টা কথা মামুন বলতে আপনি চাই। ঠিক করতে পারবেন? আমি একটা কথা বলতে চাই। জি ভাইয়া প্লিজ। তুমি ওকে বলতেছো যে কমেন্ট করছে যে আপনি নেন ব্যবস্থা, ওর পয়েন্টটা আমি বুঝতে পারছি। পয়েন্ট হচ্ছে এরকম, এইটাই বললাম যে তুমি যদি মানে সবাইকে সম্মান করো যে সম্মানের যোগ্য না, তাহলে যে আসলে যে সম্মানিত ব্যক্তি, যাকে তোমার সম্মান করা উচিত, তাকে তাহলে জি, তো তোমার সম্মানের কোনো মানে নেই। দ্যাটস মাই পয়েন্ট, দ্যাটস দেয়ার পয়েন্ট টু। যেটা ওরা বাজে করতেছে সেটা তোমার বাজে বলতে হবে। এখানে এক মানুষকে সম্মান একজনের করার তো কোনো দেখার অপশনই পয়েন্ট নেই। অফ ভিউ এক এক রকম ভাইয়া। আমি হুম, একটু ইন্টারাপ্ট করি। হুম, ধরেন আমার বাসার ড্রাইভার, ঠিক হুম, আছে, ও তো আমার বাসার ড্রাইভার। আমি হুম, চাইলে পারি না ওকে আলাদা টেবিলে বসে খাওয়াইতে? হুম, পারি তো, অনেকে করে। হুম, হ্যাঁ, কিন্তু আমি কখনো এটা করব না, এটা আমার হুম, পয়েন্ট অফ ভিউ। হুম, হুম। কেন? ওকে আমি ওই সম্মানটা দিচ্ছি, ডাজন্ট মিন ওকে। যে আমার সাথে একটা কোম্পানির চেয়ারম্যান বসে আছে এর মানে ওকে আমি অসম্মান করতেছি। এটা এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। লায়লা মামুন যা করতেছে এটা ওদের নিজস্ব একটা ন্যাচার। এমন অহরহ তো আমাদের সমাজে অনেক লায়লা মজনু আছে। হ্যাঁ, রিভেঞ্জ অফ নেচার বলছে লাইলা। অনেক আছে। হ্যাঁ, মোহন আর এটা মামুনের কাহিনী হয়েই হচ্ছে রিভেঞ্জ থাকবে, অফ নেচার। হতেই থাকবে, আপনি ঠিক করতে পারবেন না আপু। আপনার থেকে যদি মনে হয় যে এদেরকে ভাই আমি স্কিপ করতে চাই, এটা নোংরামি ছড়াচ্ছে, ভাই আপনি বাদ দেন এদেরকে, জাস্ট লেট ইট গো। আচ্ছা, এই যাও ভাই। কমেন্টটা পড়ো প্লিজ, আরেকটা কমেন্ট আসছে, পড়ো প্লিজ। আমি ভাই আপনার কমেন্ট পড়বো? এটা খুব সুন্দর কমেন্ট, এটা তোমার জন্য সুন্দর কমেন্ট করছে, তোমাকে খুব সুন্দর কমেন্ট পড়ো। থাক তানিয়া ভাই, তর্ক সুলতানা। ভালো না কিন্তু। আহ রাইসা লিসেন, এদিকে তাকাও, এদিকে তাকাও রাইসা, এদিকে। নুবাই, নামটা পড়ো, যে কমেন্ট করছে কষ্ট করে নামটা পড়ে সুন্দর করে পড়ো কমেন্টটা। জি 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 পড়ো। জি। আচ্ছা, তানিয়া সুলতানা নিতু আপু আপনি আমাকে কমেন্ট করছেন, আমাকে আর ভাইয়াকে যাকেই কমেন্ট করছেন, থাক ভাইয়া, ভাইয়াকে, আচ্ছা থাক ভাইয়া, তর্কে ভালো কিন্তু আহ কুতর্ক ভালো না। তর্ক উনি ভালো কিন্তু কুতর্ক ভালো না। কুতর্ক মানে কি? কুতর্ক মানে কি? বাজে তর্ক আর কি। এনিওয়েজ, হ্যাঁ, তারপর পড়ো। ওকে, উনি দেখি উনি দেখি মামুন লায়লাকে নিয়ে কুতর্ক করছে। কুতর্ক মানে কি? মানে বাজে তর্ক, নেগেটিভ তর্ক আর কি। গসিপ গসিপ, আমি হ্যাঁ পড়ো। নেগেটিভ তর্ক না করতেছি তুমি না, ওদের আমাকে নিয়ে? বলতেছো, তোমাকে বলেনি। আচ্ছা, মামুনকে নিয়ে খারাপ কিছু বলা আর আমাদের ইসলামেও মামুনকে নিষেধ নিয়ে না, আছে। মানুষকে ও নিয়ে। মানুষকে নিয়ে, আচ্ছা মানুষকে নিয়ে। কিন্তু আমরা এতটুকু বলতে পারি হ্যাঁ, ভালোকে ভালো আর খারাপকে খারাপ, এই তো, রাইট, কথা তো রাইট। এটাই। হুম। হ্যাঁ, খুবই মানে থ্যাংক ইউ সো মাচ আপু আমার সাপোর্টে থাকার জন্য, থ্যাংক ইউ। ও এতক্ষণে সাপোর্ট, আমি ওকে। আপনাকে পাইছি ভাই, একটু থাইকেন আপনি লাইভে, আর নয়তো এরা আমাকে কষ্টলাই দিবে যা বুঝতেছে। আমি কিন্তু বাই দ্য ওয়ে পুরান ঢাকার মেয়ে, সো মুখ থেকে দুই একটা স্লাইং হানিফ বের হইতে পারে, বিরিয়ানির তো মেয়ে। স্লাইং মনে হতে পারে। হ্যাঁ, হাজি বিরিয়ানি। হাজি আমার আমার বিরিয়ানি, আমার ফেভারিট হাজি হচ্ছে হানিফ বিরিয়ানি। এখন। আমার হানিফ বিরিয়ানি ফেভারিট। আচ্ছা, বলো তুমি কি যেন বলছিলে, বলো, রিপ্লাই করো। তো যেটা যে, হ্যাঁ ওদেরকে নিয়ে আসলে আমাদের কথা না বলাটাই বেটার, আমি গ্রেট। মনে করি। ওকে, আমরা একটু রাইসার গল্পটা শুনতে চাই। রাইসা, তুমি এই যে ইভেন্ট করো এখন, ইউর মেকআপ আর্টিস্ট, বাট তুমি মেকআপ আর্টিস্ট আসলে প্র্যাকটিসিং না, বিকজ তুমি জাস্ট মেকআপ ওয়ার্কশপ করছো, এন্ড তুমি এখন রাইসাস মেকআপ ওয়ার্ল্ড নিয়ে কাজ করতেছো, এন্ড হিজাব নিয়ে কাজ রাইসাস করতেছো। সিগনেচার ইভেন্ট এন্ড রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে কাজ প্লিজ করতেছি। বলো গ্ল্যামার কিভাবে ওয়ার্ল্ডটা তোমার আমার ড্রেসের, হুম, আমার ক্লথিং বিজনেস অ্যাকচুয়ালি, ওইটা আমার ডিজাইনার ড্রেসেস। আর আমরা এখন নতুন ইনক্লুডেড করেছি মডার্ন অ্যাটায়ার, যেগুলো আমাদের আবায়া, তারপর হিজাব, এগুলো আমরা ইনক্লুডেড করেছি। এগুলো আমাদের দুবাই থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসতেছে, কিছু ইন্দোনেশিয়া থেকে আসতেছে, ওইটা ট্রায়াল বেস ইনশাআল্লাহ।
আর দুবাই থেকে যেটা করতেছি সেটা আমার পার্মানেন্ট, যেহেতু আমি নিজেও দুবাইয়ের বোরকাগুলা অনেক বছর ধরে ক্যারি করতেছি। আর ওইখানে আমার একটা কি বলে ওই আপনার ম্যানুফ্যাকচারের একটা আলাদা করে আমার নিজস্ব রাইসেস দিয়েই আপনার সবকিছু আসবে, এই হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত রাইসাস সিগনেচার ইভেন্ট যেটা, সেটা নতুন ক্রিয়েট করা আমার কক্সেস বাজারের ইভেন্টের পরে মনে হয়েছে যে আমার রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড এন্ড রাইসাস সিগনেচার ইভেন্ট দুইটা আলাদা আলাদা করে করা উচিত। তো আমি সিগনেচার ইভেন্টটাকে একটু আলাদাই রাখতে চাইছি, ইভেন্টটাকে আর কি অ্যাকচুয়ালি, যেহেতু আমি ইভেন্টটাকে বাইরেও নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং আছে, তো ওইটা ইভেন্ট পেজ নামেই চিনুক মানুষ, আমি এটা চাইছিলাম। দ্যাটস ইট। এটার জন্য আমাদের ইভেন্ট পেজটাকে ক্রিয়েট করা। এই হচ্ছে আমার কাজ। আমি করবো, বাট একটা কমেন্ট নিয়ে নিই। এনজেসি কমেন্ট করছে, উই শুড জাস্ট ইগনোর দিস বুলশিটস হু অলরেডি স্পয়েলড দ্য সোসাইটি। আমাদের যার যার জায়গা থেকে, যেটা তোমাকে একটু আগে বলছিলাম, ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমাজটা যেন সুন্দর হয়, আমাদের জেনারেশনটা যেন ভালো কিছু শিখতে পারে, শিখতে পারে। রাইট, ইয়েস, আমি এটাই বলতেছি তখন থেকে। বাট হয়তো আমি আপনার মতো এত সুন্দর করে আপু গুছায় বলতে পারি নাই। আমার কাছে মনে হয় আমাদের যে জেনারেশন, নেক্সট যে জেনারেশন আসবে, তাদের নোংরা জিনিসটা নোংরা বুঝাইতে হবে, পচাটা পচাই বুঝাইতে হবে, ভালোটা ভালোই বুঝাইতে হবে। অবশ্যই তাদেরকে আমি মানে পচা ফল বা পচা জিনিসপত্র তাদেরকে আমি দিব না। এটাই ব্যাপারটা নিজেদের মধ্যে, আমরা কিভাবে আমাদের ফ্যামিলিকে মেনটেন করতেছি, আর বাইরে কি হচ্ছে সেটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। বাট যদি ফ্যামিলি সেই জিনিসটাকে অতটা ইম্প্যাক্ট ফেলতে না দেয়, তাহলে আর অতটা ইম্প্যাক্ট ফেলে না। নাইস। রিমঝিম নুসরাত দেখছে, মঞ্জু ভাই তুই চুল কাটিস না কেন রে ভাই? সরি, আমার সরার মনের কোশ্চেন। আমি চুল কাটছি যে মাত্র, মনে হয় কতদিন হয়েছে, 15 দিন হয় না চুল কাটছি। আমার চুল বড় হয়ে যায়, আমি ট্রিম করি আর চুলগুলো আমার চুলের গ্রোথ খুব ভালো, চুল বড় হয়ে যায়। তোমাদের তো চুল নাই, এই জন্য বুঝবে না, বুঝছো? সুন্দর চুল। ওকে, রাইসা, আচ্ছা আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ ভাই তোমার চুল খুব সুন্দর রাইসা, এই জন্য তুমি ঢেকে রাখছো। ওকে, তোমার সাপোর্ট কিরকম পাচ্ছ তোমার ফ্যামিলি থেকে, তোমার হাজবেন্ড থেকে বা বয়ফ্রেন্ড থেকে? হাজবেন্ড বয়ফ্রেন্ড করতে গেছেন? আর আমি জাস্ট ট্রাইং টু নো, আমি তো জানি না তোমার সম্পর্কে, কিছু জানি না, আমি জাস্ট ট্রাইং টু নো। আপনি জানেন আমার সম্পর্কে ভাইয়া, আপনি পুরো বায়োডাটা নিয়ে তারপরে কাজে আসছেন, এটা সবাই জানে। মঞ্জু ভাই যাকে নিয়ে কাজ করবে তার আগা গোড়া যা আছে সবকিছু খবরাখবর নিয়ে তারপরে কাজ করতে আসবে। আমার যারা ভিউয়ার্স তারা জানে আমি সবগুলো, আমি সতীন সত্যি। হ্যাঁ, আপনি আপনার ভিউয়ার্স কে জানাইতে পারেন যে হ্যাঁ রাইসা, তুমি আমার ভিউয়ার্স কে জানাও যে অ্যাকচুয়ালি তুমি কি করতেছো, কেমনে করতেছো। প্রথমত ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্ট প্রথম দিক থেকে একটু না ছিল, যেহেতু পুরান ঢাকার মেয়ে আমি। পুরান ঢাকা বলতে একদম সাইডের পুরান ঢাকা, কিন্তু আমি বলি আমার নট কুট্টি, একদম সাইডের, মানে সাইড বলতে এক সাইড, আমরা এক সাইডে পড়ে গেছি। আমার ফ্যামিলি থেকে আজ অব্দি আমি ছাড়া কোনো মেয়ে বিজনেসে নামে নাই, না আমার নানু বাড়ি না আমার দাদু বাড়ি, দুইটার একটাও না। তো ওই জায়গা থেকে এটা একটু চ্যালেঞ্জিং ছিল যে এস্টাবলিশড করাটা, যে প্লিজ প্লিজ দাও হাতে পায়ে ধরে, এটা সেটা অনেক কিছু। আর আমার যেহেতু দেশে বাইরে যাওয়া আসাটা একটু ইজি ছিল আমার জন্য, আমার দেশে বাইরে বিজনেসটা ধরাটাও অনেক একটু ইজিও ছিল। তো দিল্লির প্রোডাক্টটা আমি খুব তাড়াতাড়ি পিক করতে পারছি। আর মানুষের বিলিভের জায়গাটা আল্লাহ জানে, এটা আল্লাহ অশেষ রহমত হয়ে গেছে। আর আল্লাহ থেকে হয়তো এটা একটা ব্লেসিংই বলবো, না তাই না? আম্মু মেনে গেছে, তারপর আম্মু সাপোর্ট করতো, তারপরে দেখা যেত আম্মু সাপোর্ট করতেছে। পরে যখন আমার চাচাদের সাইড থেকে একটু একটু কথাবার্তা আসতো, মেয়ে কেন এটা করবে এটা করবে এটা করবে, তখন আবার আম্মু বলতে আছে করুক, আমার মেয়ে ভালো থাকার হচ্ছে দরকার। এর মধ্যে আমার লাইফে অনেক উঠানামা থাকে, আপস এন্ড ডাউন তো থাকেই, ব্যবসার আপস এন্ড ডাউনও ছিল। আর 2021 সালে আমার আব্বু স্ট্রোক করে, তখন আব্বু মারা যায়। এটা তো অনেক বড় একটা আপস এন্ড ডাউন আমার লাইফে ছিল, প্রায় 1 বছর আমি একটা ট্রমাটাইজে ছিলাম। এরপর হচ্ছে তারপরেও আমি ঘুরে দাঁড়াইতে পারছি কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো ভাবে। তোমার সবচেয়ে সুন্দর একটা ঘটনার কথা বলো। জার্নিতে সবচেয়ে সুন্দর একটা ঘটনা, একটা টাইম ছিল যে টাইমে আমি সবকিছু ছেড়ে দিতে চাইছিলাম। মানে আমার কাছে মনে হয়েছে যে না, স্টপ করি, ব্রেক দরকার। এন্ড
মোমেন্ট তো অনেকগুলো আছে, বাট বাছা বুছা যদি দুই একটা থাকে, এটা একটা। তখন সামওয়ান থাকে না যে, মানে চিনিও না জানিও না, জাস্ট কথা হচ্ছিল। আমি তখন দিল্লি যাচ্ছিলাম ফ্লাইটে। হুম। তো কথা হচ্ছিল, কথা হতে হতে লেডিজ, মানে মানে মহিলাটা এত সুন্দর, এত স্মার্ট ছিল, উনি আমার ক্লায়েন্ট ছিল, আমি জানতাম না। তো আমি তখন দিল্লিতে গেছি ডক্টর দেখাবো, হয়তো আমার পার্টিদের সাথে কথা বলবো, তখন আমি বিজনেসটা স্টপ করবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে গেছি। তখন আমাকে ওই ওই যে যে আছে, যে ক্লায়েন্ট ছিল আমার, সে আমাকে বললো, জানো তোমার কত ড্রেস আমার আমেরিকাতে গেছে। আমি বলছি না। তো বলতেছে, তুমি কি দিল্লিতে যাচ্ছ ড্রেস? আমি বলছি, জি। বলতেছে, নেক্সট পেয়ার কবে? এভাবে কথা বলতে বলতে উনি ওনার লাইফের কিছু কথা বললো আমাকে। এন্ড বলার পরে না ভাইয়া, মানে আমি জানি না আমার মধ্যে কি জানি একটা কাজ করলো। একটা থাকে না একটা, মানে ওই যে আল্লাহ আকাশে ছিলাম, মানে আমি জানি না, তখন আমি আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ যেটা বেস্ট ডিসিশন হয় আমার জন্য, কারণ আমি বিজনেসটার জন্য না অনেক চেষ্টা করছি, বিজনেসটা ধরে রাখার জন্য। আর সুন্দর মুহূর্ত যে ছিল, যে আকাশটার মধ্যে ছিলাম, তখন মনে হচ্ছিল যে আকাশটা মানে অনেক বিশাল, কত কিছু হয় না এখানে। মানে আমি ছোট্ট একটা ব্যাপার নিয়ে বিজনেসটাকে ছেড়ে দিতে চাচ্ছি, যে বিজনেসটা আমি এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি, আমাকে মানুষজন চিনে। আর ওই জায়গা থেকে না আমার কাছে ওই মহিলার কিছু কথা, মানে আমাকে না জাস্ট সেকেন্ডের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে। আমি সেকেন্ডে ডিসিশন নিচ্ছি যে যা হবে হবে ভাই, বিজনেস রান করব, দেখা যাবে। ওইটা ছিল অনেক সুন্দর একটা মুহূর্ত। আমি আকাশ দেখতেছিলাম, এন্ড আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এটা আমি এখনো করি, যখন আমি কোনো বিষয় নিয়ে খুব আপসেট থাকি, আমি নিজেকে একটু টাইম দেই। হ্যাঁ, 10টা মিনিট, 1 ঘন্টা, এটা একদিন, কবে 2 ঘটনা? দিন টাইম দেই। এটা 2023 সাল হবে, 24 হবে। এবং তখন কি আকাশ থেকে মাটিতে নেমে হিসাব করা শুরু করলাম? না, হিজাব আমি 2015 সাল, ও তাই? 16 সাল, 14 থেকে করি। তুমি হিজাব নিয়ে আমি অনেক ক্লাস কাজ করো, একটু বলবা হিজাব? ক্লাস 8 থেকে আমি বোরকা করি। ওকে, কেন আমি সেটা? স্কুলে যাইতাম বোরকা পরে, স্কুলে যা বোরকাটা খুলতাম ক্লাসে, যেহেতু আমাদের ডে শিফট মর্নিং শিফট ছিল, মেয়েরা ছেলেরা আলাদা আলাদা ছিল। ক্লাসে ঢুকে আমি বোরকাটা খুলে বোরকা ব্যাগে ভরতাম, তারপর স্কুল ড্রেস পরে আমরা পিটি করতাম, থাকে না এরকম। হুম। তারপরে আবার হচ্ছে ক্লাস করতাম, এন্ড ছেলেদের মর্নিং শিফট, ডে শিফট ছিল। ছেলেরা 12টায় ঢোকার আগে আমি আবার বোরকা করে বাসার দিকে চলে আসতাম। এন্ড সবসময় আমার ফ্যামিলি কেউ না কেউ আমার সাথে থাকতো, আর আমি এটাতে ইউজড ছিলাম। আমার কোনো তো ফ্রেন্ড সার্কেল ছিল না আমার লাইফে। হ্যাঁ। যারা ছিল, হ্যালো হাই কেমন আছো, ভালো আছে, হ্যাঁ ভালো আছি, এবার শেষ। হুম। বাট তোমার এই হিজাব, এই ব্যাপারটা, এই প্র্যাকটিসটা কেন হঠাৎ করে আসলো, নাকি না তুমি আগে থেকে প্ল্যান নাও, ছিল? হঠাৎ করে আসে নাই। আমি যখন মালয়েশিয়াতে যাই 2015 সালে, তখন আমার মালয়েশিয়ার হিজাব অনেক বেশি ভালো হতো। এর আগে আমি বোরকা করতাম, হুম। বোরকা করতাম 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 করতাম, মানে স্কুল কলেজ ছাড়া দেওয়ার পরে ভাই, মানে কলেজ যখন উঠছি, তখন তো আর অত রেস্ট্রিকশন মানতাম না, বোরকাই হুম। করতে হবে, বোরকা করতাম। বাট হুম। প্রোগ্রামে গেলে দেখা যেত, ফ্যামিলি প্রোগ্রামে গেলে একটু ড্রেস না পরলে কেমন দেখা যায়, তখন হুম। আম্মুও বলতো না ড্রেস পরো, এটা সেটা। হুম। তো ওই জায়গা থেকে না, মানে হচ্ছে পড়া হইতো। কিন্তু হুম। হিজাবটা আসলে আমি, মানে আমার কাছে মনে হয় কি, এটা হুম। আমাকে কাভার করে, এটা আমার আইডেন্টি, হুম। অ্যাকচুয়ালি হু আই অ্যাম। হুম। আর হচ্ছে আমার আমার নিজেকে প্রোটেক্ট রাখে, এটা এটা থাকলে না আমাকে বদ নজরে কেউ আমার দিকে তাকাবে না, এটা আমার মনে হয়, এটা আমার ফিল হয়। হ্যাঁ, হুম। এইখান থেকে আমি মালয়েশিয়াতে যখন আমি যাই, আমি তখন তাদেরকে যখন দেখি যে তারা এইভাবে কাভার করতেছে, আর খুব হুম। ভালো লাগলো আমার কাছে এটা। এই ভালো লাগা থেকেই যে আমি ধরছি, আমি যদি ছাড়ি নাই। হ্যাঁ, মাঝে মাঝে কোনো প্রোগ্রামে হয়তো বা আমি আমার 2-4টা হিজাব ছাড়া পিকচার বের হয়ে যায়। কেন? ফ্লো ভাই। মানে কেন বের হয়, রেগে যাও তখন, এরকম কিছু? রেগে যাই না, তাই না? দেখা যায় আমি আমি কোথাও একটা গেছি, হুম। সেখানে আমার ফ্যামিলি ছাড়া কেউ নাই, সেখানে আমার হিজাব করার দরকার নাই আমি মনে করি। কারণ এমন একটা জায়গায় গেছি যে জায়গাটা আমাদের জন্য রিজার্ভ। তো ওইখানে 2-1টা ছবি দেখা যায় কি উঠে যায়, আচ্ছা। ওইভাবে আসলে কিছু হিজাব ছাড়া পিকচার আসে। ওকে, ওকে, ওকে। আর যে 2-1টা পিকচার, যে 2টা পিকচার, একটা পিকচার আপনি অ্যাড করছেন আমি দেখলাম, হুম। 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 ওগুলা আগের পিকচার, একটা হচ্ছে 2022 সালের পিকচার, হুম। আর একটা রিসেন্ট কিছুদিন আগের পিকচার। হুম। না, হিজাব, হিজাব ছাড়া। হিজাব এখন আমাদের এখানেও, মানে ঢাকাতে খুব পপুলার, রাইট? রাইট। Is it a part of style, or like they really mean to cover themselves? কবে, অবশ্যই, কেন না, কারণ হিজাব ফ্যাশনের জন্য না, হিজাব নিজের আইডেন্টিটি। আমি ভাই মুসলমান, তাই না?
হুম, তো আমাকে দেখলেই মানুষ বুঝবে যে হ্যাঁ ও একটা মেয়ে, ও নিজেকে কাভার করতে চাচ্ছে। মানে আমার কাছে মনে হয় চোখের একটা থাকে না ভাইয়া, আমার কাছে মনে হয় ছেলেরা এমন ভাবে তাকায়, আই এম সো সরি, আমি জানি আমি লাইভে, বাট তারপরেও আহ এমন ভাবে ছেলেরা মেয়েদের দিকে তাকায়, মনে হয় জানি তারা কোনো প্রোডাক্ট দেখতেছে। হুম। হুম, So, আমি এরকম অনেকেই ফেস করছি। তো আমার থেকে মনে হয় তারা যখন আমাকে হিজাবে দেখে তারা একটু চিন্তা করবে যে আচ্ছা একটু দেখে শুনে যায়। ইভেন ভাই জানেন এমনও ঘটনা আছে, আমি হিজাব পরা, বোরকা পরা, আমার পাটা দেখা যাচ্ছে, এমন ভাবে হুম, তাকাচ্ছে সে, মনে হচ্ছে আমার পা থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। হুম, মানে অনেক কিছু ফেস করতে হয় আসলে মেয়েদের, হুম। তো ওইখান এখন থেকে তুমি আসলে হিজাব, আমার কাছে। আর এখন তুমি হিজাব নিয়ে কাজ করতেছো, একটু বলবো লাইক ইফ সামবডি ওয়ান্টস টু ওয়্যার হিজাব অর লাইক যদি লাইফস্টাইলটা চেঞ্জ বিশেষ করতে চায় করেন এভাবে। ইজ দ্যাট মানে অন্য লেভেলের বিউটি এটা, এটা বলে বোঝানো যাবে না। আপনি হিজাবটা একবার কভার করে দেখেন, হুম, মানে এটা অন্য লেভেলের সৌন্দর্য, অন্য লেভেলের সম্মান, অন্য লেভেলের একটা মানে এটা বোঝানো যাবে না আসলে। হুম, এটা ভাষায় বোঝানো যায় না। এটা আমি নিজে ফিল করছি তো, যে আমি যখন আমি যত বড় প্রোগ্রামে যাই না কেন, হুম, আমি যত বড় প্রোগ্রামে যাই না কেন, আমি যত বড় হোস্ট মানে ওইখানে যেই হই না কেন, হুম, আমার থেকে মনে হয় আমি হিজাবি কাভার করি, আমি বোরকাই কাভার করি। ইভেন দেখবেন আমার কিছু পিকচার এরকম আছে, আমি মাইকে কথা বলতেছি বাট হুম, আমার বোরকা পরা, আমি খুব সুন্দর, খুবই খুবই কনফিডেন্টলি আমি কথা বলতে পারি। আমার আশেপাশে তাকাইতে হচ্ছে না, কোনো বেটা কি আমার দিকে তাকাইছে, কোনো বেটা কি আমার দিকে বদনজরে তাকাইছে। হুম। হ্যাঁ, এই জিনিসটা আমার মধ্যে আসে না, বিকজ আমি অনেক কনফিডেন্ট যে হ্যাঁ আমি নিজেকে কাভার করে, আমি আল্লাহর কাছে নিজেকে দিয়ে, আল্লাহ ঠিক আছে আমাকে যাতে কেউ বদনজরে না তাকায়, মানে এই জিনিসটা আল্লাহকে বলে তারপরে আমি কভার করছি এটা। সো গ্রেট। এই তো। তুমি সুন্দর ঘটনা বলছো, এখন একটা বাজে ঘটনার কথা বলো যেটা তোমার। ভাই আপনি তুমি আমার সেদিন মুখের লাইভে এক্সপ্রেশন এসে দেখে চেতে বুঝতে গেছিলা, পারতেছেন যে আমি তুমি ভয় সেদিন পাই। লাইভে এসে চেতে গেছিলা, তুমি এরকম করে বলছো, ঘটনা কি একটু শুনে না, যতটুকু বলতে পারো। লাইভে এসে চেতে গেছিলাম। হুম, আচ্ছা কে যেন একজন বললো আচ্ছা কোন আপু জানি একজন বললো না এই ব্যাপারটা, যে উনি অনেক ফেরেস্তা টাইপসের কিছু কি যেন বললেন আপু। হুম, আমি না ফেরেস্তাও না, আর আহ লাইভে এসে চেতে যাওয়ার ব্যাপারটা হয়েছে কি, আমার পেজটা একটা হুম, মানুষ আছে, যে মানুষটা মানে যে একটা মানুষ না, আমি জানি না, অনেকগুলো মানুষ হুম, রেস্ট্রিক্টেড করে দিছে, আর সেটা আমার কাছে ছিল। হুম, এন্ড রেস্ট্রিক্টেডটা এমন টাইমে করছে যে টাইমটাতে আসলে আমাকে আহ, মানে আমাকে নিচে নিচে করানো যাইতো, ইজি ছিল নিচে হুম, করানো আমাকে। হুম, আর একটা বিষয় ছিল যে এর আগে আমার একটা এক্সিবিশন ছিল পেনিনসুলাতে, যেটা আমার অনেক চ্যালেঞ্জ নিয়ে পেনিনসুলার এক্সিবিশনটা ডান করে আসতে হয়েছে। তো হুম, দুইটা বিষয় মিলায় না আমি ব্লাস্ট হয়েছিলাম ওই দিন। হুম। হ্যাঁ, তো ব্লাস্ট হওয়ার পিছনে কারণ ওই যে পার্টনারশিপে অ্যাকচুয়ালি বিজনেস করতে হয় না, ওকে। ওই বিজনেসের জায়গা থেকে আমি ব্লাস্ট হয়েছি ভাইয়া, আর কিছুই না। তো আর আমার একটা ব্যাপার আছে যে আমার যেহেতু ফ্যামিলি পিছনে একটা মানে আমার একটা বড় একটা শেল্টার আমার ফ্যামিলি কিন্তু, হুম, আলহামদুলিল্লাহ। তো এই শেল্টারটা আমি কখনোই মানে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে কোনো জায়গাতে আমি নিয়ে আসি না, এটা আমার পছন্দ না। আমার ফ্যামিলির কোনো মেয়ে আমি ছাড়া সোশ্যাল মিডিয়াতে পিকচার নাই কারো। হুম, তো আমরা মানে একটু মেনটেনই করি। এখন হুম, আমার কথা হচ্ছে আমি একটু বিজনেস মেন্টালিটি, আবার আমার একটু ওই যে আমি বললাম না আমি কিন্তু ভালো মানুষ না। আমার ভিতরে কিছু জিনিস কাজ করে যে যদি ধরেন মনে করেন এখানে অনেকেই দেখতেছে আমাকে, অনেকেই আমার বিষয়ে হয়তো বা পার্সোনালি জানে, অনেকে জানে না। আমি পার্সোনালি মানুষটা এরকম, উম আপনারা যদি ধরেন আমার সাথে যে ভালো আমি তার সাথে অনেক ভালো, যে আমার সাথে ভালো না তার সাথেও আমি ভালো, বাট যে আমার সাথে আমার পিছনে খারাপ তার সাথে আমি খুবই খারাপ। আর আমাকে যে সবাই দেখতে পারবে, আমাকে যে সবাই ভালোবাসবে, আমাকে যে সবাই পছন্দ করবে, এটা আমি চাই না, এটা না, হবেও না, এটা হয়ও না, কারণ আমি পারফেক্ট না। আমাকে সবাই পছন্দ করবে না, এটা আমি জানি, আর এটা আমি একসেপ্ট করি। আর আমি পছন্দ করি না সেটা আমার কথা হচ্ছে, তুমি আমাকে পছন্দ করো না, তুমি দূরে থাকো, আমার কাছে হুম। আইসো না। বাট আমাকে যদি কোনো কারণে তোমার প্রয়োজন হয়, খুব ভালো, তুমি আমাকে, যদি আমার মনে হয় তোমার কোনো কিছু দরকার, আমি করে দিব। বাট এর থেকে বেশি কিছু তুমি আমাকে নিয়ে ছড়াইও না। যদি ছড়াইতে যাওয়ার ওইটা যদি আমার কান পর্যন্ত আসে, সেটা খুবই খারাপ। ওই ওকে। যে থাকে না ভাই, পুরান ঢাকার কিছু একটু থাকে তো, মানে আপনি দেখছি হয়তো কিন্তু তোমার জানবেন। সিলটা কমেন্ট করি, হ্যাঁ। দেখছেন, দেখছেন মানে
তিনটা লিখছে তোমাকে, কমেন্ট তিনটা পড়ি তোমাকে, আমি পড়ে শোনাই, ঠিক আছে? Okay. প্রথম কমেন্টটা হচ্ছে তানিয়া সুলতানা নিতু লিখছে, মামুন আর লাইলা ছাড়া ওনার সবগুলো কথাই অনেক ভালো লাগলো। আপুকে আমি চিনি না, কিন্তু কিন্তু কই আপু, কিন্তু কই কই এই কমেন্ট কই গেল আমার? আমিও জানি না। না না, এই যে বলছে বলছে এখানে, কিন্তু আহ, কিন্তু ওনার জন্য আমার অনেক 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 শুভকামনা রইল। শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ নিতু আপু, থ্যাংক ইউ সো মাচ। কানের সাথে দোয়া মায়ের করে লিখছে, পুরান ঢাকা মানে কিন্তু কুটনা, পুরান ঢাকা মানে কি আপু? লিখছে কুটনা। পুরান ঢাকা মানে কিন্তু কুটনা। আমিও ঢাকাইয়া কেরানীগঞ্জ থানা বসবাস করি, রংপুর। আই আসলে পুরান ঢাকা কুটনা নাকি? কি ওয়ান বলো? সেকেন্ড, কেরানীগঞ্জে আবার রংপুর কইয়ের থেকে আসছে? আরে বাবা, এখন রংপুরে থাকে, কেরানীগঞ্জের ও নাম বসবাস লিখছে। তার রংপুর, সে কেরানীগঞ্জের। এবার আসেন আপু, কুটনামি কারা করে জানেন? ওই যে যেগুলো কুট্টি আছে না, এদের থেকে কুটনামি দেখবেন। আর আপনি বিশ্বাস করেন, আপনি যদি আমাকে এক মানে নিজের ঢোল নিজের পিটাই দেয় না, তারপর আমি বলতেছি, আমাকে যারা চিনে এরা এখানে দেখবে আমাকে, আমাকে ইন্ডাস্ট্রিতে অনেকেই চিনে, এমনকি বড় বড় ইনফ্লুয়েন্সারও আমাকে খুব ভালো চিনে। আমাকে যদি আপনি এক গামলা খাবার দিয়েও বলেন, রাইসা শোনো না, আজকে এটা হয়েছে ওইটা হয়েছে, ওইটা আজকে ওইটা করছে, আজকে ওইটা করছে, লাইক লাইলা মামুন এই করছে সে করছে, আমি বলবো দূর ভাই বাদ দেন তো, আমি উঠে গেলাম, আমার এগুলো ভালো লাগে না। একদম আমি এই এই ক্যারেক্টারের মেয়ে। হুম, আমি আমি যাই না, কুটনামি মুটনামি এগুলি আমাকে দিয়ে হয় না, আমার বিরক্ত লাগে এগুলা। আমার নিজের লাইফে এত প্যারা, আমি মানুষের কুটনামি কখন শুনতে যাবো? ওকে। তো অ্যানাদার কমেন্ট হচ্ছে জেসমিন আক্তার লিখছে, নিউ জেনারেশন কি দেখছে জানার পর আপনি বোঝাতে পারবেন, কিন্তু প্রথম কথা হলো নিউ জেনারেশন তো প্রথমে দেখছে নোংরামি গুলো, তো এই নোংরামি গুলো নতুন জেনারেশনকে কিভাবে বাঁচাবেন? যারা নোংরামি ছড়াচ্ছে করছে তাদের কুকীর্তি থেকে কিভাবে আমাদের ছেলে মেয়ে বাঁচতে পারে বলে আপনারা মনে করেন? আমি বলতে পারি বা তুমি একটু বলো, বলো কিভাবে? দেখেন আপু, সমাজটা আমি আপনি ঘিরে না, হ্যাঁ, আমরা যে সোসাইটিতে যে সোসাইটিতে বাস করতেছি, এখানে তো আমি আপনি আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি এরকম না, তাই না? এখানে আমরা অনেকেই আছি। ধরেন একটা 64টা জেলার মানুষ ঢাকায় বসবাস করি, এক একজনের মেন্টালিটি এক এক রকম। আপনি যদি এটা নিয়ে ইনসিকিউরিটি ফিল করেন, আপনার বাচ্চা 64টা জেলার 64 রকম মানুষের সাথে মিশবে, একটা স্কুলে যাবে, এই বাচ্চাটা 64 রকম জিনিসপত্র মাথায় নিয়ে আসবে, আমি একলা ওকে কিভাবে কি বের করব, এগুলা চিন্তা করলে আপনি কিছু করতে পারবেন না। 64টা জেলার মানুষজন 64 রকম ভাবেই অ্যাক্ট করবে, এটা তাদের নেচার, তাদের জায়গা থেকে তারা করে আসবে। আমাদের যেটা করতে হবে, আমাদের বাচ্চাকে বাঁচাইতে হলে ওই জাজেই আমাদের মানে যখন যেটা থাকবে ওইভাবেই তাদেরকে মেনটেন করতে হবে, যে দেখো বাবা, কখনো বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে শিখে আসে না, দেখেই শিখে। দেখো বাবা, আমি এই এই মানুষ, তোমার বাউন্ডারি এই এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত যেতে পারবা, তোমাকে এই পর্যন্ত এক্সেস দেওয়া হইলো, এই এতটুকুর মধ্যে তুমি থাইকা নিজেকে প্রোটেক্ট করবা। এটাও তোমার হচ্ছে জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ। আপনি দিয়ে দিলেন আপনার আপনার ইনফরমেশন, এখন সে যেগুলা নিচ্ছে ইনফরমেশন বাইরে থেকে, এগুলা সে নেওয়ার সময় চিন্তা করবে, আমার মা তো আমাকে, বাপ তো আমাকে এগুলি বলছে। মানে আমি যেটা ফিল করি অ্যাকচুয়ালি, এটাই আমি বলতেছি, আমি ভুলও হইতে পারি। তো আমি যেটা ফিল করি, আমি আমার বাচ্চাকে আগে ইনফরমেশন এটা দিব, বাপ বাইরে অনেক কিছু হবে বা অনেক কিছু দেখবা, 64টা জেলার মানুষের সাথে মিশবা, 64 রকম জিনিস মাথায় আসবে, বা তোমার বাউন্ডারি এই পর্যন্ত, এর বাইরে গেলে তোমাকে আমি প্রোটেক্ট করতে পারবো না। তো এই জিনিসটা যখন আপনি তার তার সিস্টেমে সেট করে দিবেন, তখন দেখবেন আপনার বাচ্চা একটা কিছু করার আগে, একটা কিছু মাথায় নেওয়ার আগে চিন্তা করবে যে আসলে কি। এখন 64 জেলার জিনিসপত্র আপনার বাচ্চা আগে নিবে না আপনাকে আগে নিবে বলেন? আপনি নিজেকে আগে ওই জায়গা থেকে নিজেকে আপনি ওই কনফিডেন্টটা দেন, আমি আমার বাচ্চাকে প্রোটেক্ট করতে পারবো। হুম। আমার তো মনে হয় বাচ্চা কাচ্চাই পয়দা করার দরকার নেই, যা মনে হইতেছে দেশের সিচুয়েশন। তাহলে বাচ্চা কেন বিয়ে করতে মানা করো তাহলে? আর বিয়েও করে না, এই বিয়ে করে নোংরামি ছড়ানোর থেকে বিয়ে আরো দরকার নেই। হুম, তাই তো, ওই যে তোমাদের যা যা হইতেছে আমাদের মানে কি ভাই? না, শহরের ঘটনা যা শুনতেছি, কি হোটেল ফোটেল আমাদের মানে কি? আপনি কি ইন্দোনেশিয়ান হয়ে গেলেন নাকি? আপনি কি ইন্দোনেশিয়ান হয়ে গেলেন নাকি? আমাকে একটু বলেন না। না না, কই, আমি তখন ইন্দোনেশিয়াতে নাই, তুমি জানোই না। আমি কই আছেন এখন? আপনি কি দেশে থেকে আমাকে ইন্দোনেশিয়া বলতেছেন? হ্যাঁ, বালিতে বসা? বালি না, ইন্দোনেশিয়ার মধ্যেই, হ্যাঁ আমি ইন্দোনেশিয়াতে নাই হ্যাঁ। এখন। না ভাইয়া, আমি আমার লাইভে আপনাকে আর কিছু বলবো না। আমাদের শোটা করার কথা ছিল স্টুডিওতে, ভাইয়া যা করলেন আপনি আমাকে নিয়ে।
আমি তার উপরে টোকিওতে বসে প্রতিভায় রয়েছি, বিদ্যুৎ তুমি বলতেছো বানাইছেন। ইন্দোনেশিয়া। তুমি বলো, তুমি চিন্তা, আমি টোকিওতে বসা। আমি টোকিওতে বসা? আমি যে তোমাকে কিছু বলতেছি না যে তুমি কি তাহলে করো আমাকে দেখি। জানান নাই আপনি, তাহলে আমাকে বলেন নাই। সিম্পল। হ্যাঁ, সারপ্রাইজ। আমাকে বলেন না, আমি জানি না। ইটস ওকে। আমি জানি তো আপনি আমার সাথে আপনার লাস্ট কনভারসেশন যখন হয়েছে আপনি আমাকে বলছেন আমি ইন্দোনেশিয়া। ওকে ফাইন, ভাইয়া তো ইন্দোনেশিয়াতে তাও আছে। 1 মান্থ ব্যাক না? হ্যাঁ, আচ্ছা ওকে। আমরা আরেকটু তোমার ইভেন্টটা নিয়ে শুনতে চাই, because মানুষজন জানতে যাচ্ছে তোমার স্টলে আসলে কিভাবে তারা বুক দিবে। তোমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে কারো, তোমাদের পেজের, এবং তোমার পেজের একটু আবার নামটা একটু বলে দাও, রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড কিভাবে খুঁজে পাবে। আমার পেজের নামটা হচ্ছে রাইসাস গ্ল্যামার ওয়ার্ল্ড। আমরা যেখান যেখান থেকে লাইভ করতেছি এখন কোলাব করা আছে, ওইখানেই আমার পেজের লিঙ্কটা, আই থিঙ্ক পেজের এইটা আছে। আমি তাও এখানে কমেন্টে দিয়ে দিই আমার পেজের লিঙ্ক, রাইট? হ্যাঁ দাও তো, বেটার না হ্যাঁ। ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, দাও। হ্যাঁ, কিভাবে যাবে সেটাও একটু বলে দাও, আচ্ছা মানে কিভাবে জয়েন করতে পারে, অনেকেই চাইবে আচ্ছা, যে কিভাবে অনেকেই করবে। চাইবেন, আপনারা অনেকেই জয়েন করতে পারেন। ঢাকা থেকে অনেক স্টলাররাই যাচ্ছে। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের খুব সুন্দর একটা ইভেন্ট, যাতে আপনারা হাসি খুশি আমার এখান থেকে আসতে পারেন। আমি আসলে, কি কি পাবে ওখানে সেটা তুমি একটু বলে দাও যে। আচ্ছা, আমি আমার ইভেন্ট পেজ এন্ড আমার হচ্ছে রাইসাস গ্ল্যামার বল দুইটাই দিয়ে দিয়েছি। এটা আমি পিন কমেন্ট করে দিচ্ছি। দাও। না, আপনার করতে হবে এটা। ওকে, হ্যাঁ দাও, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ডিটেলস বলো প্লিজ। আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। আমার এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, আমাদের এখানে আপনারা হচ্ছে মিডিয়া কভারেজ পাচ্ছেন আপনাদের পেজ প্রমোশনের জন্য। আপনারা স্টলে 3 দিন থাকতে পারতেছেন। 3 দিনে আপনাদের, আমাদের একটা টার্গেট অডিয়েন্স থাকে যে আমাদের এত এত হাজার টার্গেট অডিয়েন্স থাকবে। আমরা একটা টার্গেট অডিয়েন্স দিয়ে দিই। এটা আপনারা যখন আমাদেরকে নক করবেন আমরা জানাই দিব যে আমাদের এতজন অডিয়েন্স আমরা চাচ্ছি, এতজন অডিয়েন্স আনার আমাদের টার্গেট আছে। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার আর হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদের একটা সেশন থাকে। মানে এক একদিন এক একজন ব্র্যান্ড প্রমোটার, এক একদিন 2 জন 3 জনও থাকবে। যারা চিটং এর লোকাল আছে তারাও আছে, ঢাকারও আমাদের অলরেডি বারিশ আপু এটার প্রমোশন করতেছে আমাদের এটার, হ্যাঁ, পেজের প্রমোশন করছে। এটা আমি আজকে না কালকে ছাড়বো। তো বারিশা আপু এটার প্রমোশন করতেছে। তারপর আফরিন আছে ঢাকা থেকে। আর চিটাগং এর যারা নোন আছে তারাই আছে, ওয়াফিকা আছে, তারপরে হচ্ছে আরো অনেকেই আছে ইনফ্লুয়েন্সার যারা যারা ব্র্যান্ড প্রমোটার। তারা আপনাদের পেজটাকে সুন্দর করে তাদের নিজস্ব, তারা যেভাবে শোকেসিং করা যায় আপনাদের আমাদের এখানে শোকেসিং আপনারা করবেন, তারা আপনার ব্র্যান্ডটাকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করবে। আর আমার জায়গা থেকে আপনাদের প্রমোশনের জন্য যতটুকু দরকার হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে রাইস আপু এভাবে প্রমোশন করলে আমাদের জন্য বেটার, আমরা আরেকটু হয়তো ভালো কিছু পাবো। আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই প্রমোশনের জায়গাটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। আমি খুব ছোট একটা মানুষ, আমাকে আপনারা, আমি জানি না আমাকে ক্যামেরাতে মনে অনেক বুড়ি লাগতেছে, না না, বাট লাগছে না বুড়ি, টেনশন নিও না। কি দিব? আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছে। আমার প্রমোশনের জায়গা থেকে যতটুক আপনাদেরকে করলে আপনাদের ব্র্যান্ডটা মানুষ পর্যন্ত পৌঁছাবে, অথেন্টিক বায়ার পর্যন্ত পৌঁছাবে, আমার চেষ্টা কিন্তু এটাই থাকবে। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, আমি কিন্তু ধুপ করে এসে অর্গানাইজার হয়ে যায় নাই। আমার অর্গানাইজেশনের পিছনে কারণ একটাই ছিল যে আমি স্টলার হয়ে যেই অসুবিধা সুবিধাতে ভুগছি, সেম জিনিসটা যাতে আমার এখানে আমার অর্গানাইজেশনে না হয়। আমার ফুল টিমকে স্ট্রংলি বলা আছে এটা, যে যে কোনো স্টলারের যে কোনো প্রবলেম আইসা আমাকে জানাবা, আর আমি চেষ্টা করবো এটা সলভ করতে। কারণ একটা স্টলার অনেক হোপ নিয়ে একটা জায়গাতে আসে। আমি অনেক টাকা দিয়ে, আমি বনানী থেকে, মানে শেরাটন থেকে ধরে আমি মানে একদম মানে ঢাকা মাইডাস সেন্টারে, মানে এর থেকে নিচে তো যাইনি, না এর থেকে যাইনি, এই পর্যন্ত কিন্তু আমি এক্সিবিশন করে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমি অ্যাজ দ্য স্টলার আপনাদেরকে সার্ভ করার ট্রাই করব, যে আপনাদের ব্র্যান্ডটা যাতে মানুষ পর্যন্ত পৌঁছায়, আপনাদের প্রোডাক্টটা যাতে মানুষ হাতে ধরে দেখতে পারে, অ্যান্ড পরবর্তীতেও যাতে আমার এখান থেকে যাওয়ার পরেও আপনাদের ওইখানে হচ্ছে অর্ডার করে। এটা কিন্তু রেকর্ড আছে পেনিনসুলাতে লাস্ট এক্সিবিশনের পরে, আমি তো গতকালকে জানলাম, লাস্ট এক্সিবিশনের পরে একটা আপু শাড়ি সেল করছে। ওই উনার শাড়ি যে আন্টিটা নিছে, সে নাকি আবার তাকে নক করছে তার বাসায় শাড়ি নিয়ে যাওয়ার জন্য, এন্ড সে তার রেগুলার ক্লায়েন্ট, মানে সে তার মানে কি বলে রিপিটেড ক্লায়েন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাই আমার টার্গেট থাকবে, যে আপনারা ওয়ান টাইম কোনো আসলো ফেয়ারে ঘুরলো কেনাকাটা করলো এমন না, যেই ক্লায়েন্টটা আপনারা ধরতে পারবেন, ওইটা আপনাদেরও চেষ্টা থাকতে হবে
আর আমার চেষ্টা তো অবশ্যই থাকবে, আপনারা চেষ্টা করবেন আপনারা যাতে ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারেন। যেমন ওই ক্লায়েন্টটা কেন বাসায় গেছে, এখন আপনার যদি ইগো থাকে যে দূর দূর আমি যাবো না, পাঁচটা শাড়ি হয়তো সেল হবে, বাট না, আপনি কিন্তু একটা মানুষের কাছে চাও খেতে যেতে পারেন, রাইট? একটা মানুষের সাথে যদি আপনার সখ্যতা হয়, আপনি তার সাথে চাও খেতে যেতে পারেন। তো চা খেতে যাওয়া থেকে আপনার ব্যবসা হচ্ছে, সেটা ভালো না? তো আমার কাছে মনে হয়েছে এই কথাটা শুনে যে ভেরি গুড, খুব ভালো, মেয়েটা তো ভালো কাজ করতেছে। ও নিজে নিজে গাড়ি নিয়ে গেছে, যায় শাড়িটাই দেখাইছে, সে আবার শাড়ি আন্টি কিনছে বিয়ের জন্য, তাদের গায়ে হলুদে মনে হয় 30টা না 40টা শাড়ি লাগছে, প্রত্যেকটা শাড়ি ওই মেয়েটা থেকে নিছে। তো ইটস অ্যান হিউজ নেটওয়ার্ক। আপনারা যদি ভালো করে ইউটিলাইজ করতে পারেন, বিশ্বাস করেন এক্সিবিশনে আপনি অনেক কিছু অ্যাচিভ করে যেতে পারবেন, অনেক কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে, যদি আপনি ঠিকঠাক মতো করে করতে পারেন। আমি করতেছি না, আমি হোলসেলে চলে গেছি এখন। কই থেকে মানুষ তো 10 বছর ব্যবসা করে তারপরে হয়তো বা হোলসেলে যাওয়ার জন্য একবার চিন্তা করে। তো কনফিডেন্স। এরপরে আবার ঢাকা ইভেন্ট আছে অক্টোবরে। সেটা ডেট ফিক্সড? সেটার ডেটও ফিক্সড 8-9 তারিখ। ওকে, 8-9 নভেম্বর। ওইটা গুলশান লেডিস ক্লাবে ইনশাআল্লাহ। অক্টোবর। অক্টোবর। ওকে। এটা আমরা আবার স্টুডিও শোতে বলবো। হ্যাঁ, অফকোর্স ডেফিনেটলি কাম ব্যাক। ওকে, তুমি আরেকটা কথা বলছো, আমরা সেই কথাটা দিয়ে শেষ করবো আজকে। আমি ভদ্র না বেয়াদব সেটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপরে, এটা একটু বলো প্লিজ। এখন এই যে দেখেন লায়লা মামুনের বিষয়টা, রাইট। লায়লা মামুনকে আমি পার্সোনালি চিনি না। লায়লা আমার একটা শোতে আসছিল, লায়লা আপু বলি, যে আমার অনেক সিনিয়র হবে। আমার একটা শোতে আসছিল, এন্ড ওই শোটা, ওই এক্সিবিশনটা অ্যাকচুয়ালি তার ভিডিও গুলো ভাইরাল ছিল। আর সে হচ্ছে, তার সাথে আমার কথাবার্তা বা তার সাথে আমার ফোন আলাপ যতটুকু যা হয়েছে, আমার তাকে খুবই ভদ্র মনে হয়েছে বলেই আমি তাকে ভদ্র বলছি। এখন সে যদি আমাকে আইসা হিজড়ার মতো ট্রিট করতো, আমি তাকে কিভাবে ট্রিট করতাম? ওইভাবেই ট্রিট করতাম। এখন আমার বিষয়টা হয়েছে কি, আমার ক্যারেক্টারটা আমি আপনাদেরকে বললাম এটাই, যে আমি কেমন, আমার সাথে আপনি নিজে যেমন, আমি আপনার সাথে ঠিক তেমন। আপনি যদি খারাপ হন, আমি আপনার সাথে ভালো হয়ে লাভ নাই, কয়বার ভালো হইতে পারবো আমি আপনার সাথে? এখন লায়লাকে আমি যেমন দেখছি এরকমই, মামুনের ব্যাপারটা আমি জানি না অ্যাকচুয়ালি সে কেমন, বাট আমার জায়গা থেকে সে হয়তো একটা মানুষ, ওই জায়গা থেকে আমি বলছি যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে হয়তো বা সে নিজে ঠিক, আদারওয়াইজ সে কিন্তু এই কাজটা করতো না। যেটাই সে করতেছে, সে মনে করতেছে আমি ঠিক, এটাই ঠিক, সে করতেছে। তো সিম্পল ফান্ডা ভাই, যে আমার সাথে যে যেমন করবে আমি তার সাথে ঠিক এমনটাই করে চলে আসবো। আর আমার সাথে যখন কেউ খারাপ কিছু করতে যাবে, সেটা ভালোর দিকে খুব একটা যায়ও না, আল্লাহর একটা থাকে না যে হয়ে যায়। আপনি এই ক্যাপ্টেনটা কেমনে দিলেন বলেন আমাকে আগে? না, ক্যাপ্টেন নেই তো, তোমাকে এখন বললাম যে আমি কথা বলছিলাম। রাইসা, থ্যাংক ইউ, তুমি সুন্দর করে কথা বলো, তুমি দেখতে সুন্দর, তোমাকে হিজাব করলে আরো সুন্দর লাগে, তোমাকে কথা আমি অনেকবার বলছি। এই লুক সোবার। ভালো লাগে না? না, ভালো লাগে, তখন তো চুলগুলো সুন্দর লাগে, কিন্তু হিজাব করলে কেমন সোবার একটা ব্যাপার আসে তোমার মধ্যে। গুড লাক, এন্ড আমরা তো আবার বসতেছি শোতে। সেদিন তোমার পার্সোনাল কিছু আমি গল্প মানুষকে জানাতে চাই, তোমার যে ইন্সপিরেশনাল কিছু ব্যাপার আছে, তোমার অনেক হার্ড ওয়ার্কিং ব্যাপার, স্ট্রাগল আছে, সেগুলো আমি শোনাতে চাই। আজকে তো আমরা যেহেতু জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমরা দিলাম একটা শোতে, এই জন্য আমি আজকে আসলে বেশি ডিপে ঢুকে নাই, তোমাকে আমি এরকম করে ধরি নাই, হ্যাঁ খোঁচাই নাই। না, আপনার যদি বাকি থাকে কিছু ভাইয়া এই শোতে শেষ করেন। না, আমাকে ভয় দেখান না এখন আপনি। তুমি কিন্তু কি যেন বলে, তুমি বলছো আমাকে খোঁচাই, হ্যাঁ দেখা তোমার কাছে খোঁচাইছি একটু। না, আপনি আপনার যদি খোঁচাখুচি থাকে, আপনি 2-1টা খোঁচাখুচি দিয়ে এই চ্যাপ্টার এখানে ক্লোজ করেন, পরে নেক্সট ইভেন্টে যাব আমরা, মানে অন্য কোনো কিছু না। না, আজকে আমরা যেহেতু তোমার ইভেন্ট সামনে, আমরা ইভেন্ট নিয়ে কথা বললাম, আর আমাকে এখন যেতে হবে স্কাই ট্রিতে, বুঝছো? তোমার জন্য আমি যে পুশ করছি জিনিসটা। বাট রাইসা, থ্যাংক ইউ, ইট ওয়াজ সো নাইস টকিং টু ইউ, খুবই ভালো লাগছে। আই হোপ রাইসার যে ইভেন্টটা সামনে আসতেছে 24-26 চিটাগং যারা আছেন, বেসিক্যালি চিটাগং মানুষগুলো শুরু করছে, চিটাগং মানুষ এমএসএ, আমার খুব ভালো লাগছে। আই লাভ চিটাগং যারা আছেন তারা ডেফিনেটলি ইউ ক্যান জয়েন রাইসার ইভেন্টটা
24, 25, 26 আইসিসি তে, রাইট? আইসিসি আইসিসি কনভেনশন হল। ওখানে। সো ওখানে আপনারা যেতে পারেন। শপিং ব্যাগের পাশে, মানে এটা ইজি হয়তো চিটগের মানুষের জন্য, শপিং ব্যাগের পাশেই। আর হচ্ছে যারা স্টল নিতেও ইন্টারেস্টেড আছেন, আমাদের কিন্তু ফুড স্টল অ্যাভেলেবেল আছে কিছু। আমাদের সাথে বারকোড জয়েন করতেছে, বারকোড ফুড জাংশনও আমাদের সাথে জয়েন করতেছে। বাই দ্য ওয়ে, একদম জানাই দিলাম, মঞ্জু ভাইয়ের সাথে আরেক মঞ্জু ভাইকে জানাই দিলাম। হ্যাঁ, তো বারকোড থাকতেছে। তো হচ্ছে এই মঞ্জু ভাইও থাকতেছে কিন্তু, বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে, ভাইও থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো খুব সুন্দর একটা ইভেন্ট আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে। বাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যদি আমার জন্য কোনো সাজেশন আর আমার জন্য কোনো অ্যাডভাইস থাকে, সেটাও আপনারা মনে করেন না আমি খুব কিছু জানি, আপনারা আমাকে অ্যাডভাইস করলে আমি সেটা অবশ্যই খুব হাসি মুখে আর খুব মানে ভালো মনে নিব। হ্যাঁ, সেটা আমি খুবই সিম্পল একটা মানুষ, তো আমার সাথে একটু সুন্দর করে বলো, আমার সাথে সে তোমার কেমন লাগলো? সত্যি কথা বলবো? অফকোর্স, নির্ভয়ে। না না, আগে বলেন, আমি সত্যি কথা বলবো। হ্যাঁ, তুমি মিথ্যা কথা তুমি বলো না বলছো। বলি না, তারপরে মাঝে মাঝে খুশি করার জন্য। লাইভে তো এখন, না না প্লিজ সত্যি কথা বলো। লাইভে তো এখন, সেটা লাইভে সত্যি কথা বলো। নোটাঙ্কি। বলো। লাস্ট 3 days or 4 days ভাই আমার জ্বর। একবার জিজ্ঞেস করছো তোমার শরীরটা কেমন? আমি বললাম যে তুমি সুস্থ হও, দেন শোটা করি না। তুমি বলো আপনি আমাকে বলছেন রাইসা তোর শরীরটা কেমন, একবার বলছেন আমাকে। রাইসা তোমার শরীর কেমন? হ্যাঁ, আমি তখন জিজ্ঞেস করছি। না, আমাকে এখন সত্যি জিজ্ঞেস করছেন তোমার শরীর কেমন? হ্যাঁ, আমি প্রথমে সবাইকে বলে দিয়েছি যে ওর জ্বর ছিল, তো আমি বলছি। বলেন নাই, আমি শুরু দেখেছিলাম। এবার সত্যি কথা বলে দেই, মঞ্জু ভাইয়ের হচ্ছে ব্যাপারটা এরকম যে আমার পেজ যখন চলে যায় তখন ভাই আমাকে খুব স্ট্রিক্টলি কিছু কথাবার্তা বলবে। স্ট্রিক্ট না, আমি জানি না আসলে উনি হয়তো এমন করে কথা বলে। তা আমার কাছে মনে হয় যে দূরে শুধু শুধু টিচারদের গালি শুনি নাই, ব্যবসা করতে এসে গালি শুনবো নাকি, দত্তরই লাগবো না আমার থেকে কোনো শো, এরকম ফিল হয়েছে। মঞ্জু ভাইয়ের শো আমি অনেক আগে থেকে দেখি, আমার খুব ভালোও লাগে। আর ব্যাপারটা হয়েছে যে প্রথমে একটু প্যারা খাইছিলাম ভাইয়া, সত্যি কথা, কারণ আমি বুঝি না, তার উপরে আমাকে বেজ্জত করতেছিলেন আপনি যে ও হচ্ছে পারতেছে না। হ্যাঁ, বুঝছেন, বেজ্জত করতেছিলেন যে ও হচ্ছে পারতেছে না, আবার কিছু একটা এরকম ব্লাবলা। তো আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ, শোটা কি কন্টিনিউ করা উচিত নাকি বেজ্জত হওয়া উচিত। পরে চিন্তা করলাম না, ঠিক আছে, এটা আমি যেহেতু কখনো এরকম ভাবে শোতে আসি নাই, তো এটা আমার জন্য, এটাও আমার জন্য একটা শিক্ষা, কারণ একটা লিসন অ্যাকচুয়ালি। আমি এটাকে তুমি আমাকে এমনিতেই ভয় পাইছো, কিন্তু শোতে দেখো আমি কিন্তু ভয়ের মতো কিছু করি না, দেখছো আমি খোঁচাই না, আমি দেখছো আমার সেটা দেখে। এবার কাকে বলতেছেন? আমি নতুন আসছি বলে? এই দেখো দেখো, সবাই জানে আপনি কি করেন, সবাই জানে আপনি শোতে আসা মানে ভাইরাল। ম্যাটলেব দেখছো? হ্যাঁ, ওই দ্যাট দ্য সি বিচ, ওই যে নাইট লাইফ, এটা বুঝছো? ওকে, সো রাইসা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আমরা আবার বসতেছি এবং সেদিন তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমরা অনেক গল্প করবো। না, তোমার জার্নি, তোমার সাকসেস, তোমার স্ট্রাগলস এন্ড তোমার হার্ট ব্রেকিং অনেক স্টোরিজ আছে, সেগুলো আমি জানি। আমি সেগুলো, আমার কোনো হার্ট ব্রেকিং কিছু নাই, সেগুলো শুনে মানুষজন অনেক বেশি কিছু শিখতে পারবে, আই হোপ। বাট রাইসা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এন্ড গুড লাক উইথ ইউর ইভেন্ট। আই হোপ এটা সাকসেস হবে, দেন তো আবার ঢাকায় আবার। গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই লাভ ইউ। তুমি কিছু বলতে চাইলে বলো, শেষ করি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতক্ষণ আমাকে সহ্য করার জন্য মঞ্জু ভাইয়ের সাথে। আসলে আমি জানি যে এটা মশলাদায়ক কিছু ছিল না, মানে থাকে না যে আপনারা মঞ্জু ভাইয়ের শোতে যেই মজার জিনিসগুলা পান, সেটা আমি জানি আমার শোতে হবে না। আর কেন হবে না, কারণ হচ্ছে আমি খুবই সিম্পল একটা মানুষ, আমাকে নিয়ে ওরকম কিছু নাই যে এটা দিয়ে মানুষ থাকলে থাকতেও পারে, অনেক কিছু টুস করে বানায়ও ফেলতে পারে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া তো এটা। তো আসলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, আর যারা আমাকে সাপোর্ট করে যে টেক্সট গুলি মানে কমেন্ট গুলি লিখছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ইনশাআল্লাহ দেখা হবে মঞ্জু ভাইয়ের সাথে আবার একসাথে। থ্যাংক ইউ রাইসা, গুড লাক, বাই। থ্যাংক ইউ ভাইয়া, বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ, বাই।